নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। ঘরকন্যা হেসেলের নতুন একটি দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওটা যেদিনকার করা, বেশ অনেক দিন আগে ভিডিওটা করা হয়েছে, সেই দিনটা ছিল সোমবার। তো সোমবারে একদম ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। গতদিনকে রাত্রেবেলাতে এদিকে ভীষণ রকম ঝড় বৃষ্টি হয়েছিল, তাই সমস্ত গাছগুলোকে আমি নিচে রেখে দিয়েছিলাম। গাছগুলো যেহেতু আমার এখানে ওই যে স্ল্যাবটার ওপর রাখা থাকে, আর ওখানে যেহেতু পুরো মানুষজনের যাতায়াত, তাই একটু ঝড় বৃষ্টি হলেই আমি গাছগুলোকে নামিয়ে দিই। তো এরপর আমি গাছগুলোকে সকালবেলায় তুলে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো আলুর পরোটা। তো আলুর পরোটাটা একটু অন্যরকমভাবে বানাবো। প্রথমে আলুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি দেখলে, তারপরে এর মধ্যে আমি টমেটো, আদা আর নুন, সামান্য পরিমাণে হলুদ, জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে পরে এখানে আমি আলুর মশলাটাকে বানিয়ে নিচ্ছি। আজকে আলু পরোটাটা একটু অন্যরকমভাবে বানিয়েছি, তবে খেতে জানো তো বেশ ভালো হয়েছিল। একই রান্না দেখবে একটু যদি অন্যরকমভাবে বানানো যায়, তাহলে জিনিসটার টেস্টও অন্যরকম হয় এবং মুখের স্বাদটাও পরিবর্তন হয়। এরপরে আলুটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে টক দই। এরপরে আজকে আমি আলুর পরোটাটা যেটা বানাবো, সেটা একদম কড়ার মধ্যে আমি আটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আটা দিয়ে আলুর পরোটা বানাচ্ছি, কারণ ময়দা বেশি খাওয়া ভালো নয়, সেই জন্য আমি আটা দিয়ে পরে আজকের আলুর পরোটাটা বানাচ্ছি। এখানে দেখো আটাটা দিয়ে পরে আমি কড়ার মধ্যে বেশ অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করতে লাগলাম। আর এরকমভাবে নাড়াচাড়া করার জন্য আলুটার সঙ্গে আটাটা বেশ ভালোভাবে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। বেশ যখন অনেকক্ষণ পরিমাণে নাড়াচাড়া করার পর একদম ঝরঝরে হয়ে যাবে জিনিসটা, তখন এখানে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। এই যে মাখাটা, এই মাখাটার মধ্যে কোনো রকম কিন্তু আমি জলের ব্যবহার করিনি। ঠান্ডা হয়ে যাওয়ার পর জাস্ট এরকমভাবে হাত দিয়ে দিয়ে মেখে নিলে পরে সুন্দরভাবে আলুটার সঙ্গে আটাটা মাখা হয়ে যাবে। গরম অবস্থাতে এটাকে মাখার চেষ্টা করবে না, একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখনই এটাকে মেখে নেবে। মানে খুব বেশি ঠান্ডা হওয়া নয়, একদম হাত ছোঁয়া গরম, মানে এখানে হাত দিলে পরেও হাতের কোনো অসুবিধা হবে না, এরকম গরম অবস্থাতে এটাকে মেখে নেবে। তো এটা যে ডোটা কিন্তু একদম প্লেন একবারেই হবে না, এটা একটু শক্ত শক্ত মতন হবে, তাতে চিন্তার কোনো কারণ নেই। পরোটাগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হবে। তো এখানে দেখো আমি প্রথমে বেটুর জন্য বানিয়ে নিচ্ছি সকালবেলায়। তো বেটুকে যেহেতু আগে স্কুলে যেতে হবে, তো সেই জন্য বেটুর টিফিনটা আগে বানিয়ে নিচ্ছি। আমি এখানে আমাদের সবারই হিসাব করে লেচি কেটে নিচ্ছি। আজকে যেহেতু সোমবারে তো আমাদের বাড়িতে পুরোপুরি নিরামিষ হয়, তো সেজন্য পরে একটা চিন্তা থাকে যে টিফিনে কি দেব। দেখবে পেঁয়াজ রসুন দেওয়া থাকলে পরে টিফিনে অনেক রকম অপশন থাকে, কিন্তু নিরামিষ দিনগুলোতে একটু চিন্তা থাকে যে টিফিনে কি দেব। আর শুধু তো বাচ্চার টিফিন নয়, তার সাথে সাথে বাচ্চার বাবাকেও টিফিনে বানিয়ে দিতে হবে। তো সেই জন্য পরে মনে হয় যে টিফিনে কি দেব। তো এরকমভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্নাগুলো করলে রান্নাগুলো খেতেও বেশ ভালো হয় এবং ঝটপট হয়েও যায়। তো বেটুর জন্য যেটা বানাচ্ছি, বেটুর জন্য আমি একদম ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। প্রথমে এটাকে রুটির মতন বড় আকারে বেলে তারপরে একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট টুকরো করে দিচ্ছি। বাচ্চারা দেখবে ছোট ছোট জিনিস না খেতেও ভীষণ পছন্দ করে, এবং ছোট ছোট জিনিস যেহেতু দেখতে ভীষণ কিউট হয়, সেই জন্য ওদের না দেখার থেকে বাচ্চারা প্রথমে চোখ দিয়ে খায়, কথাতেই বলে এটা। তো সেই জন্য ওদের না এই জিনিসগুলো ভীষণভাবে আকর্ষণ করে। তাই আমি বেটুর জন্য এরকমভাবে বানিয়ে দিলাম, যাতে ও দেখতেও সুন্দর লাগে এবং পুরো টিফিন বক্সটা ফিনিশ করে আসে। তো এরপরে আমার বেটুরটা পুরো বানানো হয়ে গেছে। আমি বেটুরটা ঘি দিয়েই ভাজছি। তো এখানে আমি ঘি দিয়ে পরে তারপরে সমস্ত যে রুটিগুলো বানিয়েছিলাম সেগুলো বেটুরগুলো আমি এখানে তার মধ্যে দিয়ে দিলাম। একই রকম রান্না একটু অন্যরকমভাবে করলে দেখবে জিনিসটা খেতেও ভালো হয় এবং অনেক তাড়াতাড়ি হয়েও যায়। যেমন পুরভরা যে আলুর পরোটাগুলো আছে, সেই পুরভরা আলুর পরোটাগুলো একটু বড় সাইজের লেচি না করলে হয় না, কিন্তু আমার হাজব্যান্ড আবার খুব বড় সাইজের লেচি করলে মোটা মোটা যেহেতু হয়, সেটাও আবার পছন্দ করে না। তো সেই জন্য পরে ও এরকমভাবে আলু দিয়ে পরে আটা দিয়ে একসঙ্গে মেখেই খেতে পছন্দ করে। তবে আমি আজকে যেটা করলাম, সেটা একেবারে আটাটাকেও একটুখানি ভেজে নিয়ে পরে করলাম। তো এটাও জানো তো খেতে ভীষণ ভালো হয়েছিল। তো এরপরে আমি বেটুর টিফিনটাকে প্যাক করে দিচ্ছি। বেটুকে আজকে টিফিনে দিলাম ওই 4টা আলুর পরোটা, আর আরেকটা যে টিফিন বক্স আছে সেটাতে দিলাম আপেল। বেটুকে তো ওর বাবা নিচে স্কুলের গাড়িতে তুলতে গেছে, তো ততক্ষণে আমি ওর বাবার টিফিনটাকেও রেডি করে নিচ্ছি। এদিকে ওর বাবারটাও আমি বানিয়ে নিচ্ছি। ওর বাবারটা তো নর্মাল যেরকম রুটি বেলে সেরকমই বানাবো, আলুর পরোটা 3 কোনা করে বানায় না। তো আমি আমরা যেহেতু আলুর পরোটা এরকমভাবেই খাই, তো সেই জন্য আমি রুটির মতন করে বানিয়ে নিচ্ছি। আর এই যে আলুর পরোটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই আলুর পরোটাটা না তোমাদের খুব তাড়াতাড়ি হয়েও যাবে।
এরপর এখন আমি ওর বাবার টিফিনটা বানিয়ে নিচ্ছি। আর ওর বাবা যেহেতু 8টার মধ্যে বেরোয়, তো সেই জন্য আমাকে 8টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করতে হয়। 8টার মধ্যে রান্না এবং সমস্ত টিফিনও কমপ্লিট করে নিতে হয়। তো আমি এখানে ওর বাবার টিফিনে আজকে দিলাম ওই আলুর পরোটা, আর এখানে বানিয়েছিলাম পটল আলুর তরকারি, সেটা দিয়ে দিলাম, আর একটা মিষ্টি। এটাই ওর বাবা রোজ টিফিনে নিয়ে যায়, হয় পরোটা না হলে রুটি, যা হোক যে কোনো একটা অল্টারনেটিভ কিছু নিয়ে যায়। ও বাইরের জিনিস খুব একটা বেশি খায় না, তাই বাড়ির থেকেই টিফিন নিয়ে যায়। আর তাছাড়া ও খুব একটা ওই চিড়ের পোলাও বা অন্য রকম টিফিন নিয়ে যেতে পছন্দ করে না। রুটি পরোটার মধ্যে যে কোনো একটা জিনিস টিফিনে নিয়ে যেতে পছন্দ করে। এরপরে ওর বাবা যখন বেরিয়ে গেল, বাবার সঙ্গে আমিও একটু বেরিয়েছিলাম। আজকে না সকাল থেকে ওয়েদারটা ভীষণ বৃষ্টি বৃষ্টি মতন ছিল। তো আমাদের এখানে সোমবারে আর শুক্রবারে হাট বসে, তোমরা জানো। যারা অনেক দিন আগের থেকে জানো তারা তো জানোই, আর নতুন বন্ধুদেরকেও বলছি, আমাদের এখানে সোমবার আর শুক্রবারে হাট বসে। তাই হাটের দিনগুলোতে চেষ্টা করি একেবারে সমস্ত কিছু বাজার করে নিয়ে আসার। তো এখানে দেখো সবজি গাছ বিভিন্ন রকমের এবং ফল মূল সমস্ত কিছুই বিক্রি করে। তো এখানে দেখো বেশ সুন্দর কয়েকটা শ্বেতপদ্ম দেখলাম। আর এরপরে তো আমি চলে এসেছি গাছের দোকানে। আর আজকে না হাট থেকে বেশ অনেক কটা গাছ কিনেছি, সেই সমস্ত গাছগুলো বাড়ি গিয়ে লাগিয়েছি। তো এই ভিডিওটারই শেষে তোমাদেরকে দেখাবো যে কী কী গাছ কিনেছি এবং কোথায় কোথায় কীরকমভাবে লাগিয়েছি। আর সবজি মাছ সমস্ত কিছুই নিয়েছি। তো এরপরে বাড়ি ফিরে এসে আগে আমি মাছটাকে প্রথমে রেখে দিলাম, কারণ মাছটা যেহেতু বেশিক্ষণ প্লাস্টিকের মধ্যে রাখা যায় না, বেশিক্ষণ প্লাস্টিকে রাখলে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তাই মাছটাকে আমি এসে আগে তাড়াতাড়ি করে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, কারণ এখন যেহেতু গরমকাল আর ভীষণ পরিমাণে গরম পড়েছে, তাই মাছটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে মাছটা ভীষণ টাটকা মাছই ছিল। আর এখানে আমি আজকে নিয়েছি মৌরলা মাছ, আর এখানে নিয়েছি আমি বড় মাছ, মানে রুই মাছ। মৌরলা মাছটাকে ধোয়ার জন্য আমি এরকম দুটো বাটিতে জল নিই এবং একটা বাটির জলটাকে চেঞ্জ করে করে অপর বাটিতে ধুই। এতে না মৌরলা মাছের মধ্যে যে বালিগুলো থাকে সহজেই বেরিয়ে যায়। আর আমাদের এখানে একটা মাসি থাকে, সেই মাসিটা মৌরলা মাছগুলো একদম কেটে বিক্রি করে। তবে জানো তো, আজকে অন্য একটা মাসির কাছে গেছিলাম। প্রথমে আমি সেই মাসিটার কাছে গেলাম, তো বললাম যে মাছগুলো কেটে দেবো, তো বললো না কেটে দেবো না। তো যাই হোক, তারপরে আমি আবার খুঁজে খুঁজে সেই মাসিটার কাছে গেলাম। সেই মাসিটাই মাছগুলোকে কেটে সুন্দরভাবে দিয়েছে, কিন্তু যতই সুন্দরভাবে কেটে দিক, মাছের মধ্যে অনেক পরিমাণে নোংরা থাকে। যে নোংরাগুলো মাছের গায়ে আটকে থাকে, সেগুলোকে মিনিমাম 10 থেকে 15 বার যদি জল পাল্টে পাল্টে না ধোয়া হয়, তাহলে সেই নোংরাগুলো সমস্ত মাছের গায়ে থেকে যায়। আর মৌরলা মাছ যেহেতু পুকুরে হয়, সেজন্য মাছের গায়ে অনেক পরিমাণে বালিও থাকে। তো দেখো 10 থেকে 15 বার প্রায় জলটাকে পাল্টে পাল্টে ধোয়ার পরে তারপরে জলটা একদম ক্লিয়ার বেরিয়েছে। তো এদিকে আমি মৌরলা মাছগুলো একটা ছোট টিফিন বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এরপরে আমি এখানে বড় মাছটাকেও বেছে নিচ্ছি। এখানে অনেকটাই বড় মাছ আছে, প্রায় 1 কেজির মতন বড় মাছ আছে। তো সমস্ত মাছটাকে আমি এখানে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। যদিও এখানে মাছটাকে ভালো করে আঁশ ছাড়িয়েই দেয়, কিন্তু তাও ভালো করে আঁশটাকে ধুয়ে তো নিতেই হবে। আর আঁশ ছাড়িয়ে দিলেও 1-2টো আঁশ কিন্তু মাছের গায়ে থেকেই যায়, সেগুলো নিজেদেরকে ছাড়িয়ে নিতে হয়। তো মাছটাকে প্রথমে আমি ছোট বাটিটার মধ্যে রেখে দিলাম। আর তারপরে আমি মাছ রাখার যে জায়গাটা, এই জায়গাগুলোর মধ্যে মাছ রাখলে মাছগুলো অনেক দিন পর্যন্ত ঠিক থাকে এবং সহজেই জানো তো মাছগুলোর মধ্যে হাওয়া চলাচলও করতে পারে। আমার বেটু যেহেতু মাছ খেতে ভীষণ পছন্দ করে, তাই মাছ আমরা একেবারে বেশি করে একটু বাজার করে এনে রেখে দিই, কারণ বারবার তো যাওয়া সম্ভব নয়। সেই জন্য মাছটা একটু বেশি করে রেখে দিই। আর মাছটা মোটামুটি এই মাছগুলো 1 সপ্তাহ মতন চলে যায়। আর সেই জন্য মাছটাকে ডিপ ফ্রিজের মধ্যেই রাখি, কারণ তা না হলে তলার ফ্রিজে রাখলে মাছগুলো খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। আর এই যে কন্টেনারগুলো আছে, এগুলোতে মাছগুলো অনেক দিন পর্যন্ত সুন্দর থাকে। সেজন্য এই কন্টেনারগুলোই আমি মাছ রাখার জন্য এখন ইউজ করি। তো এখানে আমার সমস্ত মাছটা রাখা হয়ে গেছে। মাছটাকে আমি এখন ফ্রিজে রেখে দিলাম। যে কোনো জিনিস যতটা সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবে, জিনিসটা ততদিন পর্যন্ত সুন্দর থাকবে। তো এখানে দেখো আমি মাছগুলোকে সমস্ত ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে জানো তো, মাছটার থেকে অনেকটা পরিমাণে তেল বেরিয়েছিল। তো এই তেলটাকে আমি রেখে দিয়েছিলাম, কিন্তু তেলটার মধ্যে এত পরিমাণে চর্বি ছিল যে সেটা আর পরে খাওয়া যায়নি, এটাকে পুরো ফেলেই দিতে হয়েছে। তো আজকে তো আমার সকালে রান্না হয়ে গেছে, তো ভেবেছিলাম যে পরের দিনকে আমি তেলটা ভাজবো, কিন্তু তেলটা ভাজতে গিয়ে দেখি যে তেলটার মধ্যে এত পরিমাণে চর্বি। তো যাই হোক, আমি সমস্ত মাছের জিনিসগুলো যা আছে সব কিছু রেখে দিলাম। এরপরে আমি এখন বেটুকে খেতে দিয়ে দিচ্ছি। আজকে এখানে রান্না করেছিলাম লাউয়ের তরকারি, উচ্ছে ভাজা, আর সোমবারে যেহেতু আমাদের নিরামিষ, সজনে ডাঁটার তরকারি, ডাল, পাঁপড় ভাজা। এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা।
তো সকালবেলা যে গাছগুলো এনেছিলাম সেগুলো তো সকাল দিকে আর লাগানো হয়নি। তো এই গাছগুলো আজকের দিনটা একমাত্র লাগাতে পারবো, না ছাড়া কাল থেকে আর লাগাতে পারবো না, কারণ কাল থেকে অম্বুবাচী লেগে যাচ্ছে। তাই গাছগুলো এখন আমি বিকেলবেলা লাগানোর জন্য বসে গেছি। তো এখানে আমি কি কি গাছ এনেছি দেখো, বেশ অনেক কটা গাছ এনেছি। আর মাসি গেছিলো বাড়ি, তো মাসিকেও আমি বলেছিলাম যে গাছের ডাল আনতে। মাসিও এদিকে দুটো গাছের ডাল এনেছে। তো বলতে পারো আমার ব্যালকনির যে ফাঁকা ফাঁকা টবগুলো ছিল সে টবগুলো পুরো একদম ভর্তি হয়ে গেছে, 2-4টে বাদ দিয়ে। আর এখানে জানো তো, আমি যেহেতু অনেকগুলো গাছ কিনেছি, আমাকে কয়েকটা টাইম ফুলের গাছ এমনি দিয়ে দিয়েছে। তো সেগুলো লাগিয়েছি, এখনও পর্যন্ত ফুল হয়নি, দেখা যাক কী হয়। এখানে একটা কারি পাতা গাছ এনেছি। আর এখানে এনেছি এই যে টগর গাছটা দেখছো, এই টগর গাছটা মাসি বাড়ির থেকে নিয়ে এসছে। আর এখানে আমি জবা ফুলের 3টে গাছ এনেছি, একটা সাদা জবা, একটা পিঙ্ক কালারের জবা, আর একটা যে রেড জবাটা হয় সেটা। আর এখানে একটা গোলাপ ফুলের গাছ এনে মাসি লাগিয়েছে। আর এখানে ওপরটাতে আমার যে টবগুলো ফাঁকা ছিল সেই টবগুলোকে একটু নয়নতারা গাছটাকে জায়গাটা চেঞ্জ করেছি। আর এদিকে একটাই পাতাবাহার গাছটা এনেছি। এই মোটামুটি আমার গাছগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এখন সবজিগুলোকে রাখার জন্য বসে গেছি। সবজি ফল সমস্ত কিছুই বাজার করে নিয়ে এসেছি। তো সমস্ত কিছু এখানে প্রথমে ভালো করে ঢেলে নিলাম। কোনো জিনিস রাখার জন্য প্রথমে আগে সেই জিনিসগুলোকে সমস্ত আলাদা আলাদা করে রেখে নিতে হবে। তো আমি যখনই বাজার আনি এই জিনিসটা আমি মেনটেন করার চেষ্টা করি। সমস্ত জিনিসগুলোকে মানে টমেটোগুলোকে আলাদা করে বা অন্য সবজি আলাদা করে এইভাবে সমস্ত জিনিসগুলো আলাদা আলাদা করে রেখে দিই। এতে না রাখতে অনেকখানি সুবিধা হয়। তো এখানে আমি সবজি রাখার জন্য এই সাদা সাদা বাস্কেটগুলো ব্যবহার করি। যে সবজিগুলো সহজেই নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, যেমন টমেটো, ভেন্ডি, এই যে বিনস, এই সমস্ত সবজিগুলো আমি এই বাস্কেটের মধ্যে রাখি। কারণ এই যে মেন বাস্কেটটা হয় ফ্রিজের, সেই বাস্কেটটার মধ্যে এত সবজি একসাথে রাখলে চাপা পড়ে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাই এই সাদা বাস্কেটগুলো নিয়েছি। এই সাদা বাস্কেটগুলোর মধ্যে সবজিগুলো খুব সহজেই চলে আসে এবং সবজিগুলো অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে। আর এই যে হ্যাঙ্গিং বাস্কেটগুলো আছে, এই হ্যাঙ্গিং বাস্কেটগুলোতে তোমরা লঙ্কা, আদা সমস্ত কিছু সবজি রাখতে পারো। এখানে আমি উচ্ছেগুলোকে রেখে নিচ্ছি। আমার কাছে এরকম হ্যাঙ্গিং বাস্কেট দুটো আছে, আর একটাতে আমি লঙ্কা রেখেছি। আর উচ্ছেগুলো রাখার সময় আমি অবশ্যই খেয়াল রাখি সবজির যে বোটাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে পরে রাখার। আর এরকম টাইপের আমার কাছে বেশ কিছু নেটের ব্যাগ আছে, যে নেটের ব্যাগের মধ্যে একটু মোটা ধরনের যে সবজি, যেমন কুঁদরি, পটল, এই সমস্ত সবজিগুলোকে ভরে পরে আমি এগুলোকে বাস্কেটের মধ্যে রেখে দিই। তো সমস্ত সবজিগুলো আমার রাখা হয়ে গেছে। তো এখানে বাস্কেটের ওপরের যে তাকটা আছে সেই তাকটার মধ্যে আমি এই বাস্কেটগুলোকে এইভাবে অর্গানাইজ করে রাখি। আর এই যে নেটের ব্যাগগুলো আছে সেগুলো বাস্কেটের মধ্যে ভরে দিই। আর আমার কাছে এরকম ধরনের একটা অর্গানাইজার আছে ফ্রিজে রাখার জন্য। এখানে আমি লেবু, আদা, ছোট ছোট যে সবজিগুলো আছে সেগুলোকে রেখে দিই। এর মধ্যে তোমরা চাইলে লঙ্কাও রাখতে পারো বা আরও যে ছোট ছোট সবজিগুলো আছে সেগুলোও রাখতে পারো। তবে আমার কাছে যেহেতু বেশ অনেকগুলো লেবু ছিল, আমাদের এখানে একজনাকার বাড়িতে লেবু গাছ আছে, তো তার বাড়ি থেকে অনেকগুলো বেশ লেবু দিয়েছিল, সেই লেবুগুলো, আদা, এই সমস্ত জিনিসগুলো আমি বাস্কেটের মধ্যে রেখে দিলাম। এরপরে এই বক্সটাকে ভালো করে আমি ওই যে বাস্কেটটা আছে আমার, যেটা মধ্যে সবজি থাকে, তার মধ্যে রেখে দিলাম। ফল রাখার জন্য আমি এরকম 3 লেয়ার বাস্কেটগুলো ব্যবহার করি। এই 3 লেয়ার বাস্কেটগুলোর একটা সুবিধা হচ্ছে, এটাকে তোমরা বাস্কেটটা দিয়েও ব্যবহার করতে পারো, তাছাড়া এই 3 লেয়ার বাস্কেটগুলো খুলে পরেও পুরো বাস্কেটটাও ব্যবহার করতে পারো। এই বাস্কেটগুলো ভীষণ কার্যকরী। এখানে আমার আম অনেকগুলোই ছিল, তো আমগুলো রাখার জন্য আমি এরকম হ্যান্ডেল দেওয়া বাস্কেটগুলো ব্যবহার করেছি। সমস্ত সবজিগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ রাখলে সবজি অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে এবং জিনিসগুলো আমাদের হাতের কাছে থাকলে পরে সহজে খুঁজেও পাওয়া যায়। তো হ্যাঙ্গিং বাস্কেট এবং ফলের যে বাস্কেটটা আছে সমস্তটাই আমি রেখে দিলাম। এরপরে যে ধনে পাতা অনেকগুলো আছে, ধনে পাতাগুলোর ডাঁটিগুলো ছাড়িয়ে পরে এরকমভাবে একটা ভিজে টিস্যুতে মুড়ে আমি রেখে দিই। এতে ধনে পাতা অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে এবং সহজে ভালো থাকে। এটাকে জিপলক পলিপ্যাকের মধ্যে রেখে দিতে পারো
পারো, বা তোমরা যে কোনো ভিজে পেপার জড়িয়ে পরেও রাখতে পারো। এটাকে আমি এই বাস্কেটটার ওপরে রেখে দিলাম, যেখানে আমার লেবু আদা রাখা ছিল সেখানে। সমস্ত জিনিসগুলো অর্গানাইজ করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ তবে আসি, খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি দিনের সাথে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সকলকে টাটা, বাই বাই। ঈশ্বরের আশীর্বাদে সকলের প্রতিটি দিন ভালো কাটুক এই কামনা করি।